নিউ ইয়র্কের রাজনীতি তো বটেই, চাকসুমারের জন্য থ্রেট হয়ে উঠতে পারেন জোরান মামদানি। মাইনরিটি লিডার হিসেবে তার যে ভূমিকা পালন করা উচিত ছিল, এমনকি সিনেটের মেজরিটি লিডার হিসেবেও ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতায় ছিল, তার ভূমিকা অনেকটা নিউ ইয়র্কের পালসের বিপক্ষে। কিন্তু অনেক কিছু শেখার আছে, শুধু ডেমোক্রেটিক পার্টির জন্য না, রিপাবলিকান পার্টির জন্য কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করতে হয়, বিগ মানির এগেনস্টে কিভাবে জনতার শক্তি কাজ করে, সে সোশ্যাল ডেমোক্রেট ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এটারও কিন্তু কোন ধরনের মানে ক্লিয়ার ডেফিনেশন নাই। ডেফিনেশনটা হলো মানে স্মল পিপল ভার্সেস বিগ পিপল। এর আগে মামদানির যে প্রতিক্রিয়াগুলো, তিনি বলছিলেন যে আমাকে তো কাজ করতে হবে, নিউ ইয়র্কারদের সাথে আমি প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে আলোচনা করতে আগ্রহী, যদিও আমাকে এখন পর্যন্ত কোনো অভিনন্দন জানানো হয়নি। ওয়াও, ফার্স্ট অফ অল একটা মামদানির বিজয়ে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, এবং খুশি এই কারণে যে একজন ইমিগ্রেন্ট, দিস কান্ট্রি ইজ বিল্ট অন ইমিগ্রেন্টস, এবং যেটা ডোনাল্ড ট্রাম্প এসে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে লেগেছে, সে যে গ্রাসরুট ইলেকশন ক্যাম্পেইন করেছে বরাবর ইয়াং, এবং তার মেসেজের সে ফোকাস ছিল, সে কিন্তু ফ্লিপ ফ্লপ করেনি। এবং এটা কিন্তু অনেক কিছু শেখার আছে, শুধু ডেমোক্রেটিক পার্টির জন্য না, রিপাবলিকান পার্টির জন্য কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করতে হয়, বিগ মানির এগেনস্টে কিভাবে জনতার শক্তি কাজ করে, সেটা আবার নতুন করে আমেরিকান পলিটিক্স সে দেখালো। এবং আমি দেশে আছি 40+ ইয়ার্স, এরকম আমি জোয়ার কখনোই দেখিনি। আমি কিছুদিন ইলেকশনের রাতে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম, আমাদের হাবিব ভাইয়ের করা মানে মনোলগ, উনি কয়েকটা উদাহরণ দিলেন, বাফলোর একটা উদাহরণ দিলেন, যেখানে বিগ মানি কিভাবে একটা ক্রুপকে বাফলোর মেয়র সৃষ্টি করে। এক্স্যাক্টলি অপোজিট জিনিস উনি আশঙ্কা করছিলেন, মানে হোপফুল ছিলেন ওনার বক্তব্যে যে মামদানি জিতে আসবে। মামদানি জিতে আসার সবচেয়ে বড় জিনিস হলো যে জনতার শক্তি, ডেমোক্রেসি, বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, যেটা আব্রাহাম লিঙ্কনের ফেমাস উক্তি, সেটা আবার প্রমাণ করেছে। একটা জিনিস তো বুঝতেই হবে যে নিউ ইয়র্কের মিডিয়ান রেন্ট ইজ $4,000। আমার মেয়ে নিউ ইয়র্কে থাকে, প্রায় কমপ্লেন করে যে কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই। অ্যাফোর্ডেবল সিটি, যেটা মামদানির স্লোগান এবং ইলেকশন ম্যানিফেস্টো, সেটাকে সে এগিয়ে নিয়ে যাবে বিশ্বাস করি, কারণ সে হি ইজ কানেক্টেড উইথ দি ভোটার বেস, যারা তাকে জয়ী করেছে। এবং আলটিমেটলি আমার কি মনে জানেন, কারণ ডোনাল্ড ট্রাম্প নার্সিস্টিক লোক, হি ইজ অলসো বিজনেসম্যান, হি ইজ এ ট্রান্সাকশনাল প্রেসিডেন্ট। সে যখন দেখলো যে এত কিছু করার পরও মামদানি জিতে এসেছে, এবং নিউ ইয়র্কে তার জন্মস্থান, নিউ ইয়র্কে তার বড় হওয়া, সেই জিনিসটা সাইকোলজিক্যাল কিন্তু প্লে করবে। সে যতটা কঠিন দেখিয়েছে ইলেকশনের আগে, সে চেয়েছিল মামদানি হেরে যাক তার হুঙ্কারে, কিন্তু মামদানি যখন জিতে এসেছে, সে আবার কিন্তু মানে psychologically he likes to play with equal. I don't think that he will do anything drastic that will hurt the New York City. সে বলেছে যে আমি নিউ ইয়র্ক সিটিকে হার্ট করবো না, হয়তো তাকে হার্ট করবো। আরেকটা কথা আপনি বলেছিলেন যে এই রিপাবলিকানরা মনে করছে যে এটাকে একটা মানে এক্সাম্পল হিসেবে, ইলেকশন টুল হিসেবে ইউজ করবে, দেখো যে মানে সে যে কমিউনিস্ট, যে সে কিন্তু কখনোই কমিউনিস্ট না, সে বারবার এটা অস্বীকার করেছে। সে সোশ্যাল ডেমোক্রেট ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এটারও কিন্তু কোন ধরনের মানে ক্লিয়ার ডেফিনেশন নাই। ডেফিনেশনটা হলো মানে স্মল পিপল ভার্সেস বিগ পিপল। সে স্মল পিপলের পক্ষে, এবং যেখানে বার্নি স্যান্ডার্স থেকে প্রথম থেকেই সে মানে সেই স্মল পিপলের যে সুর আর কি, এটা শুধু সেই না, এখানে আরো অনেকে ছিল। সে তার ইলেকশন দিনে যে মানে ভিক্টোরি স্পিচে যে একজনের কথা বলেছে যে মানে যে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি, এটা তো আমরা সবাই চাই। ডোনাল্ড ট্রাম্পও তো বারবার কথা বলে, ডোনাল্ড ট্রাম্প যে জিতে আসলো সেকেন্ড টার্মে, সে তো এই যে ওয়ার্কিং ক্লাসকে মানে সুরক্ষা দিবে বলে এসেছিল, কিন্তু আলটিমেটলি তার পলিসি ব্যাকফায়ারিং। এই যে আজকে 35 দিন গভর্নমেন্ট মানে লে অফে আছে, অনেক লোক সাফার করতেছে। স্ন্যাপ বলে একটা প্রোগ্রামকে যদিও ফেডারেল জাজেরা এটাকে স্টপ করে রেখেছে, কিন্তু অনেক ফ্যামিলি sooner or later is facing this problem. হ্যাঁ, আলটিমেটলি অনেকে বলে, আমি যতদিন এই দেশে ছিলাম, লাস্ট ওয়ান ছিল ট্রাম্পের সময় 34 days, এটা অনেকে বলে একটা পেইড ভ্যাকেশন, কিন্তু এবার এত বেশি অস্থিরতার সৃষ্টি করেছে,
কারণ ট্রাম্প যখন ক্ষমতা আসে আপনি জানেন ওই যে ডজ এলন মাস্কের ছোট করা তার যে প্রজেক্ট 2025 যে ছোট গভর্নমেন্টের যে আইডিয়া, তো ছোট গভর্নমেন্টের আইডিয়া নিউ ইয়র্ক সিটিতে যেখানে বাজেট $100 billion, about what 20 million people roughly live there, সেখানে আপনার তো, এবং আপনি যদি মিডিয়ান ইনকাম দেখেন, আপনি যদি এটা বলে যে স্মর্গেজ বোর্ড অফ, মানে সারা দুনিয়াকে এক করলে নিউ ইয়র্ক সিটিতে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা কান্ট্রি রিপ্রেজেন্টেশন আছে সেখানে। সোশ্যালিস্ট ডেমোক্রেট যাই বলেন না কেন, জনগণের শক্তি এবং তাদেরকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন মন্দানি, দোয়া করি আপনি যেটা শুরু করেছিলেন মানে আমাদের অনুষ্ঠান শুরুর আগে, যে তার এখন ট্রিক করে তাকে কোনোভাবে ফাঁদে ফেলায় কিনা, সে যদি ফোকাস থাকে, তার যদি ট্রানজিশন টিম এবং তার সাথে একটা ভালো একটা টিম নিয়ে কাজ করতে পারে, যারা মানে সিজন পলিটিশিয়ান এবং যারা রাজনীতি বুঝেন, তাহলে আমার মনে হয় সে সাকসেস করবে এবং দোয়া করি সে সাকসেস করো, কারণ এটা নিউ ইয়র্কবাসীর জন্য এটা ভালো হবে। জি, করিম চৌধুরী, একেবারে এই ইলেকশনের শেষ মুহূর্ত পর্যন্ত, ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে টক শোয়ে কথা বলেছিলাম। আপনি বলছিলেন যে আপনি জয় উদযাপনের মামদানি যেখানে জয় উদযাপন করবেন বুকলিনে সেখানে দ্রুত যেতে হবে। তারপর আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের টক শোয়ে ছিলেন এবং জয়ের জায়গাটা, জয়ের সময়টা নিজ চোখে দেখার সুযোগ হয়েছে। আপনার অনুভূতি জানার সুযোগ হয়নি, তাই একেবারে 30 সেকেন্ডে আপনার অনুভূতিটা জানবো। মামদানি যখন জয়ী হলেন, ঘোষণা আসলো, কেমন লেগেছিল তখন আসলে আপনাদের? আমরা কিছুটা আগে থেকে আঁচ করতে পেরেছিলাম, তবে এটা অসম্ভব একটা উৎসাহের ব্যাপার। আমি যখন ওই ওয়াচ পার্টিতে যাই, সেখানে নির্বাচন পরিচালনার যারা মূল দায়িত্বে ছিলেন, তার ক্যাম্পেইন কমিটির লোকজন, লিডার্স ইনক্লুডিং আলী নাজমি, বিভিন্ন গ্রুপের টেকনিক্যাল অ্যাডভাইজার যারা ছিল, তাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নাই। এটা কেমন জানি, আমরা জানতাম যে আমরা বিজয়ী হব, কিন্তু অ্যানাউন্সমেন্টটা, নির্বাচনী রেজাল্ট যখন আমরা দেখতেছিলাম স্ক্রিনে, বড় স্ক্রিনে ওই হলরুম থেকে, তখন তো আমরা পরিষ্কার করে মানে এতটা উৎসাহিত যে অনেকেই আমরা সেখানে দেখছি যে কান্নাকাটি করতেছিল, অনেকে আরেকজন কর্মীকে, পাশের কর্মীকে ধরে জড়াই ধরে মানে উচ্ছ্বাস প্রকাশ করতেছিল। তো আমি নিজেও সেখানে ছিলাম, আমি স্ট্যাটেন আইল্যান্ড ডেমোক্রেটিক ডেলিগেটও সেখানে ছিল, অনেকেই ছিল। কেন্দ্রীয় ডেমোক্রেটিক পার্টির অনেক কেন্দ্রীয় নেতা, আপনি জানেন যে সিটির ইলেক্টেড অনেক অফিসিয়াল সেখানে ছিল, সিটি কাউন্সিল, স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেট, এমনকি কংগ্রেসম্যানেরা সেখানে ছিল। অতএব এটা আমাদের জন্য অসম্ভব একটা পাওনা, এই কারণে যে ইয়াং জেনারেশন চেঞ্জ আসছে, এই যে পরিবর্তনের যে হাওয়া, আমরা বাইরের দেশে পরিবর্তনকে বলি যে মিডল ইস্টার্ন স্প্রিং, আরব স্প্রিং, অল দোজ থিং বলি। আমাদের এখানে যখন স্প্রিং হয় তখন আমরা এটাকে কমিউনিস্ট বলে লেভেল দিয়ে থাকি। আমাদের তো আসলে উইন্টার চলছে, সেই কারণে স্প্রিংটা হয়তো আমরা তেমন একটা টের পাই না। আমরা উইন্টারে এসে স্প্রিং পেয়ে গেছি, এটা বলতে চাচ্ছেন? তো নয়, এটাই আরব স্প্রিং না, এটা আমেরিকার স্প্রিং শুরু হয়েছে, ডেমোক্রেটিক পার্টির মধ্য থেকে হয়েছে। আপনি ধরে রাখুন, আগামী দিনে রিপাবলিকানদের মধ্য থেকেও ট্রাম্পিজমকে টপকাইয়া এরকম রিপাবলিকান স্প্রিং আসবে, যেখানে সত্যিকারে দেশপ্রেমিক নেতৃত্ব আসবে। ডোনাল্ড, এই আপনি দেখেছেন 2008 সালে আমরা দেখেছি বারাক ওবামা যখন বিজয় অর্জন করলো, ইয়াংগেস্ট সিনেটর, স্টেট লেভেল সিনেটর, বিকেম দ্য ইউএস প্রেসিডেন্ট। এই যে জনজোয়ার যে গড়ে উঠছে, তার পিছনে বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীকে রিপ্রেজেন্টেশন করার জন্য প্রত্যেকটা ইলেক্টেড অফিসিয়াল সিটি, স্টেট এবং ফেডারেল লেভেলের নির্বাচনের সময় তার ম্যানিফেস্টোতে শুধুমাত্র বঞ্চিত মানুষদের রিপ্রেজেন্টেশন করার প্রতিশ্রুতি দেয়, আর ক্ষমতা যাওয়ার পরেই তারা রিপ্রেজেন্ট করে ধনিক শ্রেণীকে, 10 to 1% ধনিক শ্রেণীকে তারা রিপ্রেজেন্ট করে তাদের স্বার্থ। কেননা তারা মাল দেয়, টাকা, শব্দটা ভালো বললাম না, তারা টাকাতে অর্থ দেয়, তাদের নির্বাচনী খরচ চালায় এবং তাদেরকে কিনে নেয়। যদিও অনেকটুকু বুঝতে পেরেছি ইলেকশন। হ্যাঁ, আমি একটু চাকসুমারের বিষয়টাই আলোচনায় আসতে চাই, যে চাকসুমার শেষ পর্যন্ত মামদানির জয়ের সময় তাকে পাশে পাননি, আগেও পাননি, পরে কতটুকু পাবেন এটি তাকে জিজ্ঞেস করা হয়েছিল নির্বাচনের দিন, আপনি ভোট দিয়েছেন কাকে, উনি বলেছেন যে আগে ভোট দিন না কেন, নতুন মেয়র যিনি আসবেন তার জন্য শুভকামনা থাকলো। কিন্তু মূল যে বিষয়টি নিউ ইয়র্ক টাইমস আজকে বিশ্লেষণ করে বলছে যে নিউ ইয়র্কের রাজনীতি তো বটেই, চাকসুমারের জন্য থ্রেট হয়ে উঠতে পারেন জোরান মামদানি। আপনার কাছে কি তাই মনে হয়? জোরান মামদানি শেষ হয়ে পড়বে না, আমি নিউ ইয়র্ক টাইমসের এই অ্যানালাইসিসের সাথে দ্বিমত। ইট ইজ নট জোরান মামদানি, ইট ইজ চাকসুমার
মধ্যপ্রাচ্য সে যে স্টেটকে রিপ্রেজেন্ট করে এই স্টেটের জনগণের পালস সে বুঝতে পারে নাই। এই দেশের একজন ডেমোক্রেটিক পার্টির সিনেটের মাইনরিটি লিডার হিসেবে তার যে ভূমিকা পালন করা উচিত ছিল, এমনকি সিনেটের মেজরিটি লিডার হিসেবেও ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতায় ছিল তার ভূমিকা অনেকটা নিউ ইয়র্কের পালসের বিপক্ষে, সারা আমেরিকার পালসের বিপক্ষে। কেননা বহির্বিশ্বে যেসব ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে চাক শুমারের ভূমিকা ছিল অত্যন্ত নগণ্য, নিন্দনীয় এবং অনেকটা আমেরিকার স্বার্থ বিরোধী। আমাদের বিলিয়নস অফ ডলার্স আমরা যখন মধ্যপ্রাচ্যের একটি দেশকে দেই, what we are expecting in return of those dollars? Is there any plan to recover those funds? আমরা সেখান থেকে কি পাবো? প্রতি বছর বিলিয়নস অফ ডলার্স উই আর ডাম্পিং। এবং আপনি দেখেন যে সিনেটের মেজরিটি লিডার হিসেবে সে সমর্থন করে গেছে, মাইনরিটি লিডার হিসেবে সমর্থন করে গেছে। নিউ ইয়র্কের মানুষ যখন যুদ্ধবিরোধী হাহাকার করছে, রাস্তায় তারা প্রতিবাদ জানাচ্ছে, তখন তিনি সিনেটে বসে সেই যুদ্ধকে সমর্থন দিচ্ছেন, আমাদের কষ্টার্জিত ট্যাক্সের ডলার সেখানে পাঠাচ্ছেন, আমাদের টেকনোলজি সেখানে পাঠাচ্ছেন। অতএব যদি কেউ চাক শুমারের সিনেটোরিয়াল ভবিষ্যৎ ধ্বংস করে থাকে, সেটা চাক শুমার নিজে। Mamdani could be the next senator from New York. There is no doubt. If he wants to. Because he is offering the solution for people. New York City, 8+ million লোকের বসবাস এখানে। হিউজ লোকের বসবাস। আর নিউ ইয়র্ক স্টেটে প্রায় 23 মিলিয়ন পিপল আমরা থাকি। এই যে বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে রিপ্রেজেন্টেশন করতে হলে জনগোষ্ঠীর পালসকে বুঝতে হবে। চাক শুমার সস্তা দরের লিপ সার্ভিস দিয়ে নিউ ইয়র্কারকে আর কিনতে পারবেন না। কেননা তিনি যে আসলে নিম্ন এবং মধ্যবর্তী শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন না, সেটা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।